আচ্ছা, আমাদের ফাইনালের সিলেবাসটা নতুন কিছু কনসেপ্ট অ্যাড হবে। যেমন মিড 2-তে তোমরা দেখছো যে মিড 1-এ যা শিখছি ওইগুলোর উপর বেস করেই আমরা ডিফারেন্ট কম্পোনেন্ট ডিজাইন করা শিখছি, তাই না? যে অ্যাডার ডিজাইন করলাম বা একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করলাম, সেখানে কিন্তু আমরা এই যে কার্নো ম্যাপের কনসেপ্ট, বুলিয়ান অ্যালজেব্রার যে কনসেপ্ট, ট্রুথ টেবিলের যে কনসেপ্ট, সেগুলোর উপর বেস করেই কিন্তু আমরা সবকিছু করছি, ডিজাইন করছি। এখন শুধুমাত্র এগুলা দিয়ে কিন্তু কম্পিউটার বা এই ধরনের একটা প্রসেসিং ইউনিট বানানো সম্ভব না। এই যে কোনো একটা লজিক ইউনিটে, তাই না, আমরা ডিজিটাল লজিকের যে সার্কিট শেখার চেষ্টা করতেছি, এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেমোরি। মেমোরি কয়েকটা কারণে দরকার হয়। একটা কারণ হচ্ছে যে মেমোরিতে আমাদের আমরা কোনো একটা ইনফরমেশন সেভ করে রাখতে পারি, ইউজুয়ালি মেমোরি বলতে যেটা বুঝি। আরো যেসব কাজে দরকার হয় সেটা হচ্ছে যে ধরো আগের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে সামনের একটা ডিসিশন আসবে, এরকম সিকোয়েন্সিয়াল যদি ক্যালকুলেশন হয় যে একটার পরে একটা, সেক্ষেত্রেও কিন্তু আমার মেমোরি দরকার, তাই না? যে একটু আগে কি হলো ওইটাকে মনে রাখতে হবে। অথবা আমরা যদি কোনো টাইমার বা ক্লকের কথা চিন্তা করি, যে একটু আগে ছিল 12টা 5, 1 মিনিট পরে 12টা 6, তারপরে 12টা 7, এভাবে 1 মিনিট করে যাবে। তো আমার কিন্তু জানতে হবে যে 1 মিনিট পার হয়ে গেছে, এইটা না হয় আমি বলতে পারলাম, কিন্তু তাহলে এখন টাইম কত হলো, তাই না? ওইটা 1 মিনিট আগে যা টাইম ছিল তার চেয়ে এক বেশি। তো আমার কিন্তু একটু আগে কি টাইম ছিল ওইটাও মেমোরিতে দরকার হচ্ছে। তো মেমোরি এলিমেন্টটার উপর বেস করে আসলে আরো অনেকগুলো কনসেপ্ট ক্রিয়েট হয়। তো আমাদের প্রথম কাজই হবে যে মেমোরি বোঝা। তো মেমোরির উপর বেস করে যেটা হবে যে মেমোরি তো আমরা বুঝবোই, এটার উপর বেস করে ক্লক জিনিসটা কি সেটা বুঝবো। এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের যেই লজিক সিকোয়েন্স হবে বা লজিক সার্কিট হবে, এটাকে আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলবো। আমরা এ পর্যন্ত যেই লজিক সার্কিট দেখে আসছি এটা ছিল কম্বিনেশনাল লজিক, তাই না? কম্বিনেশন অফ ডিফারেন্ট লজিকস ছিল বা কম্বিনেশন অফ গেটস ছিল বা কম্বিনেশন অফ কনসেপ্টস ছিল। কিন্তু এখন শুধু এই কম্বিনেশন করলে হবে না, এখানে টাইমের ইনভলভমেন্ট আছে, তাই না? টাইমের কথা আসলেই তখন মেমোরি দরকার হয়, তাই না? একটু আগে কি হয়েছিল ওইটা জানতে হইলে এই টাইমের এই রিলেশনশিপটা আনতে হলে আমাদের মেমোরি দরকার। তো মেমোরির প্রথম কথা হচ্ছে যে মেমোরি কত ইনফরমেশন স্টোর করতে পারি, এটা আমরা কিভাবে ডিফাইন করি? এটার ইউনিটটা কি মেমোরির? ধরো র্যামের বা হার্ড ডিস্কের ইউনিট কি বলো তোমরা? স্যার মেগাবাইট, গিগাবাইট। মেগাবাইট, গিগাবাইট। সবচেয়ে ছোট তাহলে কি হইতে পারে? স্যার কিলোবাইট। কেন কিলো? কিলো তো সামনে, কিলোটাও স্যার কাটো। শুধু বাইট স্যার। আচ্ছা, বাইটের চেয়ে ছোট কিছু কি হতে পারে না? স্যার বিট। বিট। কত বিটে 1 বাইট? স্যার 8 বিটে 1 বাইট। 8 বিটে 1 বাইট। তার মানে সবচেয়ে ছোট হচ্ছে বিট। তো বিট ওয়ার্ডটা কিন্তু আমরা আগে ইউজ করছি, তাই না? বিট আমরা বলছিলাম বিট হচ্ছে বাইনারি ডিজিট। তার মানে এই যে 0 অথবা 1, 0 ভ্যালু অথবা 1 ভ্যালু, এই এক একটা হচ্ছে এক একটা বিট, তাই না? আমরা যেমন 4 বিট অ্যাডার ডিজাইন করছি। তো 4 বিট অ্যাডারে হচ্ছে 4টা বিট আমার ইউজ করতে হচ্ছে। আমি যদি জাস্ট একটা বিট চিন্তা করি
তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা লজিক ভ্যালু 0 অথবা 1। এখন এইটাই হচ্ছে সবচেয়ে ছোট জিনিস যেটা আমরা সেভ করতে, অ্যাটলিস্ট এইটাতে আমাদের স্টার্ট করা উচিত যে আমরা 1 বিট সেভ করতে পারি কিনা। তো মেমোরি আমরা স্টার্ট করব 1 বিট দিয়ে, ঠিক আছে? তো এই 1 বিট সেভ করার জন্য যে এলিমেন্ট আমরা ডিজাইন করব, একটা হচ্ছে ল্যাচ। ল্যাচ মানে হচ্ছে একটা ভ্যালু সে ধরে রাখতে পারে, আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এগুলার নামগুলো আমি পরে ক্লিয়ার করব। তো এই গেল মেমোরি। এরপরে আসে ক্লকের কনসেপ্ট। আমরা কি ক্লাসে ক্লকের ডিসকাশন করছিলাম? না স্যার। No, sir. No. আচ্ছা, ক্লক স্পিড ওয়ার্ডটা শুনছো না? যে জি স্যার, মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড এত, G, sir. ল্যাপটপে, ফোনে। এইটার ইউনিট কি? গিগাহার্টজ। আচ্ছা, গিগাহার্টজ। গিগাহার্টজ যদি বলি, মনে করো ক্লকটাকে আমি পিরিয়ডিক একটা সিগন্যাল বললাম। ধরো আমাদের যেমন হার্টবিট আছে না, যে পিরিয়ডিক্যালি হার্টটা বিট করতেছে, মনে করো কম্পিউটারের হার্টবিট হচ্ছে এই ক্লক, পিরিয়ডিক্যালি বিট করতেছে, এই একটা পিরিয়ড আছে। এটা পিরিয়ড হয় নাই। আচ্ছা, তো এইটা নিয়ে একটু কথা বলছিলাম আগে, তাই না? যে 1 গিগাহার্টজ যখন বলতেছে ফ্রিকোয়েন্সি, এই ক্যাপিটাল টি এর ভ্যালু কত আসে, কত সেকেন্ড আসে, বা স্যার 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড আসে। তো কম্পিউটার বা যে কোনো প্রসেসর কাজ করার সময় যেটা করে যে সিনক্রোনাসলি করতে চায়, মানে ওরা একটা রুটিন মাফিক কাজ করতে চায়। ফর এক্সাম্পল, আমাদের ক্লাসের যেমন রুটিন থাকে যে লেটস সে অমুক ক্লাস সকাল 8টায় শুরু হবে বা 8:30টায় শুরু হবে, এরপরে 10টা 10 শেষ হবে, তাই না? এরকম রুটিন বা ভাগ করা থাকে। তো এটা কেন থাকে? এটার মেইন কারণ হচ্ছে যে যদি রুটিন না থাকতো, কেউ হয়তো বলতো ঠিক আছে আমি 9টায় স্টার্ট করব, কেউ বলতো 9:30টায় স্টার্ট করব। মনে করো তোমরা 2টা কোর্স নিছো, ধরো ট্রিপলির 2টা কোর্স নিছো। একটা কোর্সের ইনস্ট্রাক্টর বললো যে ঠিক আছে আমি 8:30টার থেকে নিব, আর আরেকটা কোর্সের ইনস্ট্রাক্টর বললো যে ঠিক আছে আমি 9টার থেকে নিব। এখন তাহলে তুমি 2টা কোর্স কিভাবে করবা, তাই না? তাহলে সবকিছুর একটা সিনক্রোনাইজেশন দরকার, যে এই টাইমের মধ্যে এই কোর্সের ক্লাস হবে, তারপরের যে টাইম স্লট আছে তার মধ্যে এর পরের কাজটা হবে। এখানেও জিনিসটা অনেকটা ওরকম, যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা কাজ হবে, ওই কাজ শেষ হলে কম্পিউটার আরেকটা কাজ শুরু করবে। তার মানে এসেনশিয়ালি 1 ন্যানোসেকেন্ডে তুমি ধরে নিতে পারো সে একটা কাজ করবে, ওই কাজ শেষ হলে তারপর আরেকটা করবে, তারপর আরেকটা করবে, এভাবে রিপিট করবে, ঠিক আছে? এবং যদি ডিপেন্ডেন্ট কাজ থাকে, যে আমার একটা কাজ শেষ হলে ওইটার ভ্যালু নিয়ে আমি আরেকটা কাজ করব, ওই কাজটা যদি আগেও শেষ হয়, ধরো 1/2 ন্যানোসেকেন্ডে শেষ হয়ে গেছে, তবুও সে সেকেন্ড কাজটা শুরু করবে না। সে সেই পরে যখন আবার ট্রিগার করবে যে আমার নতুন একটা পিরিয়ড শুরু হয়েছে, তখন সে নতুন কাজটা শুরু করবে, তাই না? ধরো আমাদের একটা ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তখন কি পরের ক্লাসটা আগে শুরু হয়? তা তো হয় না। সব সময় একটা সিনক্রোনাইজেশন থাকে, যে এটা আগে শেষ হলেও পরেরটা তার টাইম মতোই শুরু হবে। এবং এটার এক্সাম্পল অনেক তো আছে। আমাদের নিজেদের বডি তো এভাবে কাজ করে, আমাদের হার্টবিটের সাথে অনেক কিছু রিলেটেড। তো এখানে কম্পিউটারের জন্য তার মানে ক্লকটা খুবই ইম্পর্টেন্ট। ক্লকে যদি উল্টাপাল্টা হয়,
তাহলে কিন্তু সব অপারেশন উল্টাপাল্টা হয়ে যাবে, যে কখন কোনটা শেষ হলো কোনো হিসাব থাকবে না, কোনটার পরে কোনটা করতে হবে এই ইনস্ট্রাকশন দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য কম্পিউটারের কাজটা হচ্ছে যে সিনক্রোনাস, এই যে একই টাইমে কিছুক্ষণ পর পর শুরু হয়, এবং সিকোয়েন্সিয়াল, একটা শেষ হলে তারপরে আরেকটা করবে, তাই না, একটা সিকোয়েন্সে কাজ করে। সো এই যে এইটার কনসেপ্টের উপর বেস করে যেসব আমরা সার্কিট ডিজাইন করব সেগুলোকে আমরা বলবো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যে একটার পরে একটা কাজ হয়। ঠিক আছে, তো আমাদের ফাইনালের সিলেবাস এইগুলার উপর বেস করে, এগুলার বেসিক কনসেপ্টটা আমাদের ফার্স্টে শিখতে হবে, এবং বেসিক কনসেপ্টটা শেষ হলে আমরা তারপরে এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট ডিজাইন করা শিখব। আমরা এই পর্যন্ত যা শিখছি এগুলা দিয়ে কিছু কাজ করা যাচ্ছে, কিন্তু অনেকগুলা কাজই করা যাবে না। আচ্ছা, এখন তাহলে আমরা মেমোরি এলিমেন্টের ফার্স্ট কনসেপ্টটাতে যেতে পারি। তো প্রথম কনসেপ্টে যেটা আসে সেটা হচ্ছে ল্যাচ। তোমাদের এই বইয়ের সেকশন 5.1-এ বেসিক ল্যাচ আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা নর গেট দিয়ে ল্যাচটা বোঝার ট্রাই করি, বইতে নর গেট দিয়ে বোঝানো আছে। তারপরে আমরা ইয়ে করব, অন্য গেট দিয়ে কিভাবে বানানো যায় সেটা দেখব। তো নর গেট দিয়ে করার আগে একটা কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। মনে করো নর গেটে একটা ইনপুট আমরা রাখছি এক্স, আর একটা ইনপুট রাখছি 0, তাহলে আউটপুটে কি আসবে? স্যার এক্স বার। এক্স বার আসবে, তাই না? তুমি অর করে নট করবা, এটাই হচ্ছে নর, তো এটা আসে এক্স বার। আর আমি যদি অন্য ইনপুটে 0 না দিতাম, আমি যদি 0 না দিয়ে 1 দেই, তাহলে আউটপুটে কি আসবে? এক্স অর 1 এর বার, তাই না? এক্স অর 1, এক্স এর সাথে 1 অর করলে কি হয়? ব্র্যাকেটের ভিতরের টুকু কি হবে? স্যার 1 স্যার 1 হবে। 1 বার হচ্ছে 0। তার মানে নর গেটে তুমি একটাকে যদি 0 দাও, সে এক্স বার আউটপুট দিবে, একটাকে যদি 1 দাও তাহলে 0 দিবে। ঠিক আছে, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। এইটার উপর বেস করে আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করার ট্রাই করব। আচ্ছা, এখন আমি ল্যাচের সার্কিটটা দেখাচ্ছি, কেন এটা এরকম বা কিভাবে আসলো সেটা পরের কথা। ইনিশিয়ালি আমরা জাস্ট সার্কিটটা দেখি, এই সার্কিটটা কিরকম। মনে করো এই হচ্ছে আমাদের সার্কিট। এখন এখানে কয়েকটা ইনপুট দেখতে পাচ্ছ, ইনপুট হচ্ছে 2টা আর আউটপুটও হচ্ছে 2টা, কিন্তু এই সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে যে আউটপুট থেকে কানেকশন আবার ইনপুটে আসতেছে। এইটার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে,
সেটা হচ্ছে যে যে কোনো একটা গেট অপারেট করতে কিছুটা টাইম লাগে, তুমি ইনপুট দেওয়ার কিছুক্ষণ পরে তারপরে আউটপুট আসবে। এইটার উপর বেস করে আমরা মেমোরিটা বানাতে পারি। এই জিনিসটা ডিলেটা না থাকলে আমরা মেমোরি হয়তো করতে পারতাম না। ঠিক আছে, এখন আমরা যদি এটা ট্রুথ টেবিল করার ট্রাই করি, আমার ইনপুট হচ্ছে এস আর, আউটপুট হচ্ছে কিউ এ আর কিউ বি। আমার 4টা কম্বিনেশন আছে। এই কম্বিনেশন গুলোর মধ্যে মনে করো আমরা সেকেন্ডটা দিয়ে স্টার্ট করব, এইটা আগে ক্যালকুলেট করতে চাই। তাহলে আমি এস এ দিচ্ছি 0 আর আর এ দিচ্ছি 1। তাহলে এই গেটের অন্য ইনপুট গুলো আমরা জানি না কত, তাই না? এই অবস্থায় কোনো একটা, এই দুইটা গেটের মধ্যে কোনোটার আউটপুট কি তুমি কনফার্ম ভাবে বলতে পারবে আউটপুট কি হবে? স্যার ইনপুট স্যার কোনটা আগে হবে, এস নাকি আর? দুইটা একসাথে দিছি, এইবার আমি ওয়েট করতেছি কি হয়। তাহলে তো স্যার আর এর মধ্যে 1 আর এস এর মধ্যে হচ্ছে 0। হ্যাঁ, এটা দিছি। একটা জিনিস আমাকে বলো, আমরা একটু আগে নর গেটে কি দেখলাম? নর গেটের যে কোনো একটা যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুটটা ডেফিনেটলি 0 না? তখন কি ডিপেন্ড করে অন্যটা কি, তাই না? একটু আগে তাই জি তো স্যার। দেখলাম, অন্যটা যদি আননোনও হয় আউটপুট এটা 0 হইতেই হবে। কিন্তু এইখানে যে নিচেরটাতে যে কানেকশন আছে এইটা তো এক্স বার আসবে, তাই না? একটা তো 0 আর অন্যটা এক্স। তো এইটা আমি বলতে পারতেছি না যে কি হবে। তো এইরকম সিচুয়েশনে আমাদের ফার্স্টে ক্যালকুলেট করা দরকার, যেটা আমি ডেফিনিট ভাবে বলতে পারি আউটপুট কি হবে। এই যে কোশ্চেন মার্ক যেটা দিছি, এইটা তুমি 1ই আসুক আর 0ই দেখতে পাও না কেন, কিচ্ছু আসা যায় না। কিউ এটা যে 0 হবে এটা তুমি শিওর ভাবে বলতে পারবা, তাই তো? জি স্যার। তাহলে এটাকে 0 বসাও, কিউ এটা আমি 0 বসালাম, টেবিলেও 0 বসালাম। এখন কি হবে? কিউ এর ভ্যালুটা অন্যটাতে যাবে, অন্যটা তো কনফার্ম করতে পারে নাই তখনও। অন্যটাতে গেলে এইবার আমি কিউবি এর ইনপুটে, সেকেন্ড নর গেটের ইনপুটে কি কি পাচ্ছি? স্যার হ্যাঁ বলো। স্যার 0 0। কিউ কিউ এর ভ্যালুটা কি স্যার ধরে নিছেন? না, ধরে নাই। একটু আগে আমরা দেখালাম না যে একটা নর গেটে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে, জি স্যার, বুঝতে পারছি। ওইখান থেকে আসে। আচ্ছা, তো এখানে এরপরে কিউ এর ভ্যালুটা যদি আসে 0 আর 0 নর করলে কিউবি কত আসবে? স্যার 1। এবার দেখো এই 1 ভ্যালুটা যদি তুমি এখানে ব্যাকও করো, কিউ এর ভ্যালু কি আর চেঞ্জ হবে? ওটা তো হবে না। না স্যার। তাহলে এইটাই আমার স্টেবল অ্যান্সার না? এইটা ছাড়া অন্য কোনো অ্যান্সার হওয়া সম্ভব? এটা ছাড়া তো সম্ভব না, তাই না? স্যার এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে মানে কোনটা দিয়ে আগে কাজ শুরু করব, আর এর ইনপুট দিয়ে না এস এর ইনপুট দিয়ে? এইটা দেখবা যে কোনটা আগে হিসাব করা যায়। তুমি যদি অন্যটাতে কোশ্চেন মার্ক বসানোর পরেও যেটা হিসাব করা যায় সেটা আগে হিসাব করবা।
ফর এক্সাম্পল এখানে যেহেতু আর এ 1 ছিল, আমরা এটা আগে হিসাব করতে পারছি, অন্যটা তো হিসাব করতেই পারি নাই, ওটা তো জানতামই না কি হবে, তাই না? দেখবা যে কোনটা আমি আগে হিসাব করতে পারতেছি সেটা আগে হিসাব করবা, তাই না? কোনটা হিসাব করা গেছিল, আমি যদি না জানতাম এখানে কত আছে, আমি আরটা ক্যালকুলেট করতে পারতাম না কি হবে, কারণ নর গেটের বৈশিষ্ট্য হচ্ছে একটা 1 দিলেই ওইটা 0 হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। স্যার আরও যদি 1 থাকে এসও যদি 1 থাকে তাহলে তো আমরা যে কোনো একটা দিয়ে করতে পারবো। ওইটাতে পরে আসতেছি, ওইটাতে তো এখনো আসি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা যদি ক্লিয়ার থাকে এরপরে আমরা অন্য আরেকটা দেখি। আমরা আরেকটা ইজি কেস দেখি, সেটা হচ্ছে পরেরটা। যদি এস এ 1 আর আর এ 0 থাকে, এবার কোনটা আগে ক্যালকুলেট করব? স্যার এসটা আগে কি? এসটা আগে করব, তাহলে কিউ বি এর অ্যান্সার হচ্ছে 0, 0টা যাবে অন্য নর গেটে, তাহলে কিউ এ কত? 1 1 আসবে স্যার। এবং এরপরে এটা অন্যটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে এখন আমার কিউ এ কিউ বির অ্যান্সার হচ্ছে 10। আচ্ছা, এইবার মনে করো শুরুতে এরকম আছে, আউটপুটে একটা কিছু আছে, তাহলে অলরেডি আমরা গেইটে একটা কিছু দেখতে পাবো। সরি আমি উল্টা লিখছি না, একটা তো 0। ঠিক আছে, তাহলে কিউ এ কিউ বি প্রথমে আমার 10 আছে, আমি এস আর আর এ মনে করো 00 দিলাম। তাহলে বলো দেখি আউটপুট কি হবে, এই 00 মিলায় নতুন আউটপুটটা কি হবে? স্যার 10 নতুন স্যার আউটপুটটা 10 1, স্যার। তাই না? কিছুই চেঞ্জ হচ্ছে না, 10 ছিল 10ই থাকতেছে, তাই না? আমি যদি ইনিশিয়াল কন্ডিশন বলে দেই আর এস আর যদি আমি 00 বলি, তাহলে 10 থেকে আমি এস আর 00 দেওয়ার পরে ওইটা 10ই থাকবে। ঠিক আছে, এরপরে মনে করো আমি নতুন কন্ডিশন দিলাম, এইবার আমি কিউ এ তে 0 দিয়ে রাখলাম, কিউ বি তে 1 দিয়ে রাখলাম, তার মানে এখন আমার 01 আছে। আমি দেখতে চাই এস আর যদি আবার 00 দেই তাহলে আমার অ্যান্সার কি আসবে। তাহলে দাও, এখানে তো 1 আছে আর একটা 0 আছে, আর এস আরও আমি 00 দিলাম, তাহলে 01 মিলে এখানে অ্যান্সার কি আসতেছে? এটা কি হবে চেঞ্জ হয়ে, নতুন অ্যান্সারটা কি হবে? স্যার 0 তো 01। অ্যান্সার একই থাকতেছে তাই না?
জি স্যার। উপরেরটা জি 0 স্যার। থাকবে, নিচেরটা 1 থাকবে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা বুঝতেছি তার মানে s ইকুয়াল টু 0 r ইকুয়াল টু 0 ফিক্সড কোনো অ্যান্সার নাই। অ্যান্সারটা 1 0 হইতে পারে, 0 1 ও হইতে পারে, তাই না? এটা ডিপেন্ড করতেছে আমার অরিজিনালি আউটপুটে কি ছিল, তাই না? এখানে আমি আগে যেমন ট্রুথ টেবিলে ফিক্সড একটা অ্যান্সার দিতে পারতাম, এইবার আর ফিক্সড অ্যান্সার দিতে পারতেছি না, তাই না? কেউ কেউ আমাকে বলবে যে না, এটার অ্যান্সার হবে 1 0 বসাও, কেউ কেউ বলবে যে না, অ্যান্সার 0 1 বসাও। কিন্তু আসলে কি বসানো উচিত? আসলে আমার এখানে বলা উচিত যে এখানে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ থাকবে। নো চেঞ্জ মানে হচ্ছে যে আউটপুট যা ছিল তাই থাকবে। আউটপুট যদি 1 0 থেকে থাকে 1 0ই থাকবে, আউটপুট যদি 0 1 থেকে থাকে 0 1ই থাকবে। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার নো চেঞ্জ বললে তো স্যার আমরা বোঝাচ্ছি যে কোনো কিছুর সাথে রিলেটিভ, মানে এটা চেঞ্জটা স্যার, তাহলে আমরা কিছুর সাথে কম্পেয়ার করে বলবো যে এটা নো চেঞ্জ। হ্যাঁ, কম্পেয়ার করবা যে একটু আগে কিউ এ কিউ বি কি ছিল। এস এস আর এর ভ্যালু 0 0 দেওয়ার আগে, এই যে ইনপুটটা তুমি দিলা, এটা দেওয়ার আগে কি ছিল কিউ এ কিউ বি, ওইটার সাথে একটু আগে কি ছিল সেটার সাথে আমরা কম্পেয়ার করতেছি। বুঝছি স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ, এই ক্ষেত্রে কিউ এ কিউ বি যদি প্রথম থেকে 0 থাকে তাহলে দুইটাই 0 থাকলে, ইনিশিয়ালি আর কি। হ্যাঁ দুইটাই 0 তো আসা, মানে ওইটা দেখাই নাই, একটা কারণ আছে, আমি ওইটাতে আসতেছি। দুইটাই 0 থাকলে তখন একটা প্রবলেম হবে, কিন্তু আপাতত আমরা যেই ডেটা দেখলাম দুইটাই 0 তো আসার কথা না আপাতত যা দেখছি, তাই না? ঠিক আছে, তো আমরা স্যার 1 আপাতত 1 ইউজ করলে? হ্যাঁ ওইটাতে আমি আসতেছি। এখন আমরা এই পর্যন্ত যা কন্ডিশন দেখছি যে আহ, এই এই দুইটার একটা যদি কম্বিনেশন থাকে তখন ওইটা নো চেঞ্জ হিসেবেই থাকবে। কিন্তু হ্যাঁ, এটা এখন আমাদের দেখা দরকার, যদি 1 1 দেই তাহলে কি হবে। 1 1 দিলে ইমিডিয়েটলি বুঝতেই পারতেছো দুইটার আউটপুটে হচ্ছে 0, তাই না? এটা তো ইজি ক্যালকুলেশন, এইখানে কোনো প্রবলেম নাই, অ্যাটলিস্ট এতটুকুতে প্রবলেম নাই। কিন্তু এইটা হওয়ার পরে প্রবলেম হইতে পারে। ঠিক আছে, মনে করো তুমি এখন 1 1 দিলা, 1 1 দেওয়ার ফলে তোমার 0 0 আসছে, এবং এটা হওয়ার সাথে সাথেই তুমি এস আর আর এর ভ্যালু 0 0 দিলা। এইবার কিউ এ কিউ বি এর ভ্যালু কি হবে? স্যার এখানে তো স্যার দুইটা ইনপুট না স্যার, তাহলে স্যার নিচেরটা কেন 0 হলো আবার? নিচেরটা তো 1 1 ছিল না? আরেকবার বলো, কোনটাতে? এস আর আর 1 1 দিলে? জি স্যার। হ্যাঁ, এই যে এই নর গেটে এটার আউটপুট 0, আর এই নর গেটেও আউটপুট 0। এটাতে কোশ্চেন কি, এটাতে কেন 0 আসলো এটা? জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এখন এখন মনে করো আমরা
বলছি যে এস আর এ 1 1 দেওয়ার ফলে আমি 0 0 পাইছি। কিছুক্ষণ পরেই আমি 0 0 দিলাম এবং জিজ্ঞেস করলাম যে এইবার আউটপুট আমাকে কি হবে বলো। কি হবে বলো দেখি, কোনটা আগে ক্যালকুলেট করতে চাও? যেটাই করা হচ্ছে 1 1 এ তাস। আচ্ছা দেখি, আমরা আগে উপরেরটা ক্যালকুলেট করি। এই 0 0 মিলে কি আসবে? স্যার 1 আসবে। 1, এই 1টা এখানে আসবে, তারপর 1 আর 0 মিলে 0 আসবে স্যার। 0 আসবে। তার মানে তুমি বলতেছো অ্যান্সার এইটা হইতে পারে, তাই না? কিন্তু আমি যদি বলি যে না, আমি উপরেরটা আগে ক্যালকুলেট করব না, আমি নিচেরটা দিয়ে আগে ক্যালকুলেট করব, তাহলে বলো দেখি নিচেরটাতে অ্যান্সার কত আসে? স্যার 0 থেকে 1 আসবে। এটা 1 আসবে আর উপরেরটা 0ই আসবে, তার মানে তখন অ্যান্সার আসতেছে 0 1। তাহলে আসলে অ্যান্সার আসবে কোনটা? কোনটা আগে ক্যালকুলেট করা উচিত? স্যার এখানে তো নো চেঞ্জ। নো চেঞ্জ তো হয় নাই, একটু আগে 0 0 ছিল, এখন এই দুইটার মধ্যে একটা আসবে, এটা তো নো চেঞ্জ হইল না, তাই না? একটু আগে 0 0 ছিল। স্যার আমরা 1 1 এর সময় যেটাতে আগে ধরে ক্যালকুলেশন করে আপনার 0 0 পাইছি ওইটার হিসাবে হবে। হ্যাঁ, কিন্তু তাহলে তুমি ডিসাইড করবা কেমনে যে কোনটা আগে ক্যালকুলেট করবা? দুইটাই তো স্যার সিমেট্রিক ফার্স্টে অবশ্যই। এসআর এর সময় যখন আমরা Q1 QA আর QB বের করছি, ফার্স্টের টাইমে যেটা ধরে করছি ওইটা ধরে করব আমরা। 0 0 এর ক্ষেত্রেও সেম। না, আমরা তো আগে ধরছি যে যেটা আগে ক্যালকুলেট করা যায় সেইটা, তাই না? যখন একটাতে 1 থাকে, যেটাতে 1 থাকে আমরা সেটা আগে ক্যালকুলেট করি, অথবা যদি নিচেরটায় 1 থাকতো তাহলে আমরা নিচেরটা আগে ক্যালকুলেট করতাম, কারণ ওইটার অ্যান্সার আমরা স্টেডি স্টেডি অ্যান্সার আমরা জানি। কিন্তু দুইটাই যখন এখন 0, আমি তো আগে কোনোটা ক্যালকুলেট করতে পারতেছি না। যদি কোনোটাতে 1 স্যার থাকে সেটা করতে পারবো। হ্যাঁ বলো। এই দুইটার মধ্যে তো স্যার কোনো মানে ডিপেন্ডেন্ট রিলেশনশিপ নাই স্যার, যাতে এটা আসলে ম্যাটার করে না স্যার কোনটা দিয়ে আমরা স্টার্ট করব। হ্যাঁ, কোনটা এখানে আসলে যেহেতু দুইটাই 0, এটা তো সিমেট্রিক কন্ডিশন, তাই না? আমি কেন ডিসাইড করব যে কোনটা আগে ক্যালকুলেট করব? জি স্যার। একজন বলতে পারে আমি উপরের নর গেট দিয়ে আগে ক্যালকুলেট করব, আরেকজন বলতে পারে আমি নিচের নর গেট দিয়ে করব। তো স্যার এখানে যদি আমরা প্রথমে আর ধরি তাহলে হচ্ছে আপনার ওই পরের 0 0 এর জন্য 1 0 আসে, মানে Q1 এর ভ্যালু 1 আর এরপর QB এর হচ্ছে 0 আসে। হ্যাঁ, আর ফার্স্টে যদি আমরা S ধরি তাহলে স্যার পরের 0 0 এর জন্য QA আসে 0 আর QB আসে হচ্ছে 1। তাহলে তো স্যার আমরা যেটা প্রথমে ধরবো ওইটার উপরে ডিপেন্ডেন্ট করে পরের 0 0 এর আনসারটা, আপনি যেটা প্রশ্নবোধক চিহ্ন রাখছেন ওইখানে আনসারটা বের করব, তাই না? হ্যাঁ, কিন্তু এটা তো তোমার ক্যালকুলেশনের কথা বলতেছো। তুমি যদি সার্কিটে বসায় রাখো, সার্কিট কি বুঝবে কে আগে ক্যালকুলেট করবে? ওরা কি আর নিজেদের মধ্যে ডিসকাশন করে ঠিক করবে যে আমরা আগে ক্যালকুলেট করব? তা তো না। তখন কি হবে? তুমি যদি সার্কিটে বসায় এটা দেখতা তাহলে আমাকে বলো
যে তখন তো আমার হাতে নাই যে আমার ইচ্ছা আমি উপরের নর গেট দিয়ে আর এর নর গেট দিয়ে করবো, বা আরেকজনের ইচ্ছা এস এর নর গেট দিয়ে করবে। ওটা তো কারো ইচ্ছার উপর হবে না, ওটা তো সার্কিটের উপর ডিপেন্ড করে হবে। তখন সার্কিট কি করবে, কোনটা আগে ক্যালকুলেট করবে, কি মনে হয়? কোন গেস করতে পারো কি হবে? স্যার মেবি এস এরটা করতে পারে, কারণ ডেটাগুলো তো 1010 বাম দিক থেকে শুরু হয়, তো ফার্স্টে না যদি এস না এর ভ্যালুটা ঢুকে। না, এস আর কেউ কারো আগে আসবে এই গ্যারান্টি তো নাই। আসলে যেটা হবে যে নর গেট দুইটার মধ্যে যে আগে পারবে সে আগে করে ফেলবে ক্যালকুলেশন। কে আগে পারবে? যদি কারো স্পিড একটু বেশি থাকে, তোমাদেরকে আমি বলছি না যে এখানে ইনপুট দিলে আউটপুট আসতে একটু টাইম লাগে। জি স্যার। তো এই দুইটার মধ্যে যে আগে করে ফেলতে পারবে সেই অ্যান্সারটাই আসবে। এখন তুমি যদি বলো যে না আমি হুবহু দুইটা নর গেট দিছি, তখন এটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়। কিন্তু হুবহু দুইটা নর গেট কখনোই হয় না। এই নর গেট তুমি ল্যাবে যখন বানায় বা এই ইন্ডাস্ট্রিতে যখন বানায়, পারফরমেন্স সেম বলে, কিন্তু আসলে হুবহু সেম না, একটু পার্থক্য থাকে। ধরো একজন আরেকজনের তুলনায় 0.01 ন্যানো সেকেন্ড আগে অ্যান্সার দেয়, আমাদের ক্লকের তুলনায় ওইটা কিছুই না। কিন্তু ওই যে সামান্য একটু ফাস্ট, হুবহু যেহেতু আমি একেবারে একেবারে হুবহু যেহেতু বানাতে পারি না কখনো, সেহেতু এই দুইটার মধ্যে যে ফার্স্ট হবে সে আগে অ্যান্সার দিবে। তো তুমি স্যার এই ডিফারেন্সটা কিভাবে হয় স্যার? এটা কি বানানোর সময় ম্যাটেরিয়ালের আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে হয় নাকি? কোয়ালিটি না, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কারণ এই মসফেট গুলো তো অনেক ছোট, তাই না? যে যেমন এখন কত 10 ন্যানোমিটার বা 7 স্যার কি ন্যানোমিটার। ধরনের কন্ডিশন দিয়ে টাইমের এরকম ডিফারেন্সটা করা হয়? না, এটা ইচ্ছা করে করা হয় না, আমরা হুবহু একই বানাতে পারি না, এই জন্য ডিফারেন্সটা হয়। ওইটা আমরা ইচ্ছা করে করি না, বুঝছো? যে স্যার আমরা ম্যানুফ্যাকচারিং স্টেজে চেঞ্জটা হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং স্টেজে একটু ভ্যারিয়েশন তো থাকে। তুমি যদি দুইটা মসফেট কিনে আনো, ধরো IRF 540 দুইটা মসফেট কিনে আনছো, একদম হুবহু পারফরমেন্স তো হবে না, একটু তো এদিক সেদিক থাকে, তাই না? মানে মেইন যেই গোল, যে ধরো ওইটা 2 অ্যাম্পিয়ার অ্যাটলিস্ট নিতে পারবে বা 5 অ্যাম্পিয়ার নিতে পারবে, ওইটা ঠিক আছে। বা তুমি দুইটা ডায়োড নিয়ে আসো যদি, এবং তুমি যদি বলো যে টার্ন অন ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, দুইটার তো এক্স্যাক্টলি 0.7 হবে না, একটা হয়তো 0.7 আর একটা হয়তো 0.705। একটু তো পার্থক্য থাকে। এটা কেন থাকে? কারণ ম্যানুফ্যাকচারিং এর সময় একটা খুব পাতলা পাতলা অনেকগুলা লেয়ার দিচ্ছে, ধরো 200 ন্যানোমিটার লেয়ার বা ওইভাবে স্ট্রাকচারটা বানাচ্ছে। তো ওইখানে তো একটু ভ্যারিয়েশন থাকে, যে কারণে আমাদের পারফরমেন্সে সামান্য ভ্যারিয়েশন থাকে। ওই ভ্যারিয়েশনটা আমাদের চোখে পড়ার মতো না, কিন্তু এই ক্ষেত্রে তো অ্যান্সার উল্টাপাল্টা আসবে। যে একজন ল্যাচ কিনে আনলো একটা, আরেকজন ল্যাচ কিনে আনলো একটা, একজনের অ্যান্সার এখানে একরকম আসবে, আরেকজনের আরেক রকম আসবে। এবং এই প্রবলেমটা হচ্ছে কখন? তুমি যদি 1 1 থেকে 0 0 দাও, ধরো একবার আমি 1 1 ইনপুট দিছি, আরেকবার 0 0 দিছি, শুধুমাত্র তখনই এই ঝামেলাটা হয়, তাই না? কারণ আমরা যেটা বুঝতেছি, আমি যদি মনে করো 0 1 দেই, আমি জানি যে আউটপুট 0 1 হবে। এরপরে যদি আমি 0 0 দেই, তাহলে আমি জানি যে নো চেঞ্জ হয়ে 0 1 থাকবে, কোনোই প্রবলেম নাই। তারপরে যদি আমি 1 0 দেই, আমি জানি যে 1 0 দিলে সাথে সাথে অ্যান্সার 1 0 আসবে। এরপরে যদি আবার 0 0 দেই, আমি জানি এটা নো চেঞ্জ থাকবে।
কোনো প্রবলেম হয় নাই। আমি যদি এবার 1 1 দেই, অ্যান্সার 0 0 আসবে, কোনো প্রবলেম নাই। কিন্তু 1 1 এর পরে যদি আমি 0 0 দেই, ঝামেলাটা তখনই বাড়তেছে। তার মানে ঝামেলা বাড়তেছে এই সিকোয়েন্সে ডেটা আসলে, যে এস আর যদি 1 1 দাও তারপরেই যদি 0 0 দাও, ঝামেলাটা তখনই হয়। আমি যদি এই কাজ না করতাম, আমি যদি ধরো 1 1 দেওয়ার পরে 1 0 0 1 দেই, তখনও কিন্তু প্রবলেম নাই, তখনও আমার অ্যান্সার 0 1 আসবে। ঠিক আছে? শুধু ঝামেলা হচ্ছে আমি এখন 1 1 দিলাম, কিছুক্ষণ পরে 0 0 দিলাম ইনপুটে, তখনই এই জিনিসটা ঝামেলাপূর্ণ একটা অ্যান্সার আসে। এই কারণে যেটা করা হয়, এই ল্যাচে সাধারণত এই কম্বিনেশনটা কখনোই দেওয়া হয় না, যে এস আর আর দুইটাই একসাথে 1 দিব, এইটা আমাদের অপারেশনের অংশ না। আমাদের পুরো আইসিটা এমন ভাবে ডিজাইন করব যাতে কোনোভাবেই আমি 1 1 না দেই। ঠিক আছে? কারণ বাকিগুলাতে কিন্তু এরকম কোনো কনফিউশনের সুযোগ নাই। এটা বুঝতে পারছো? স্যার হ্যাঁ, বলো। স্যার আমরা হ্যাঁ স্যার, আমি বলতেছিলাম হ্যাঁ, কি যে আমাদের মানে আমার তো এখানে যে ইনপুট আছে সেটা হচ্ছিল আর আর এস। তো আর হুম। ইনপুটটা আমার আগে দেওয়া আর এস ইনপুট হচ্ছিল আমার নিচের মানে এসে দেওয়া, গেটে দেওয়া। তো আমি যদি এই এস ইনপুটটা উপরে দেই আর আর ইনপুটটা যদি নিচে দেই তাহলে কি আমার চেঞ্জ হবে? আম, তখন নেমিং গুলা খেয়াল রাখতে হবে। এস এর বরাবর যেই আউটপুটটা রাখছি ওইটা তো কিউ বি নাম দিছি। তুমি যদি চেঞ্জ করো যে উপরে আমি এস ডাকবো আর ওইটাকে কিউ বি ডাকবো, আর নিচেরটাকে আর আর কিউ এ ডাকবো, দেন ফাইন, একই ট্রুথ টেবিল তো একই আসবে, তাই না? সার্কিট তো সেমই থাকে তখন। কিন্তু স্যার আমরা যদি উপরেরটা কিউ এ রাখি আর নিচের যদি কিউ বি রাখি তখন মানে কি হ্যাঁ, হবে? তখন তো তুমি সার্কিটই চেঞ্জ করে ফেলছো, সার্কিট, তাই না? তুমি এমন ভাবে নাম দিছো যে সার্কিটটাই আর সেম নাই, তখন তো ট্রুথ টেবিল সেম আসবে না, ট্রুথ টেবিল উল্টা আসবে, তাই না? তুমি তখন এখানে নাম চেঞ্জ করতে হবে, একটাকে কিউ বি নাম দিতে হবে আর একটাকে কিউ এ নাম দিতে হবে। তুমি কিউ এ কিউ বি তো নাম নাও দিতে পারো, তুমি তো আউটপুটে সিডিও নাম দিতে পারো, ওটা তো জাস্ট নেমিং এর উপর ডিপেন্ড করে। তখন ওই নেমিং অনুযায়ী তোমাকে ট্রুথ টেবিলটা হিসাব করে নিতে হবে। স্যার আউটপুটের ভ্যালু তো সেমই আসবে, জাস্ট নেম গুলা চেঞ্জ হলো আর কি। হ্যাঁ, শুধু নামটা চেঞ্জ হবে, আর কিছু না। আচ্ছা স্যার, একটা বিষয় স্যার, লাস্টে যে আমরা 1 1 ইনপুটটা দেব না স্যার, এটা অফ করব কিভাবে? এখানে তো স্যার কম্বিনেশন সবগুলা মিক্সড আছে, তো এই ক্ষেত্রে 1 1 যে এটা ইনপুট দেব না, এটা কিভাবে অফ করব? এইটা অফ করবা মানে হচ্ছে যে আমাদের পুরো আইসিটা এমন ভাবে ডিজাইন করা থাকবে যে এখানে, এটা তো অন্য সার্কিটের সাথে কানেক্টেড, তাই না? এস আর আর তো আর আমার কিবোর্ডের সাথে কানেক্টেড নাই, এটা আরো অনেকগুলা সার্কিটের সাথে কানেক্টেড। পুরা জিনিসটা এমন ভাবে বানানো যে এখানে যাতে কোনোভাবেই 1 1 না আসে, মানে সবগুলার লজিক একটার পরে একটা এমন ভাবে সার্কিট বানানো যে এখানে কোনোভাবেই 1 1 আসবে না, তাই না? তো ওরকম তো সম্ভব বানানো, তাই না? যে আমি এমন একটা সার্কিট বানাইছি যে এখানে 1 1 আসবে না। যদি এই এলিমেন্টটা ইউজ করা হয়, এই ল্যাচটা ইউজ করা হয়, তখন সেটা মাথায় রাখতে হয়। এইটুকু কি ক্লিয়ার? স্যার জিরো স্যার জিরো তাহলে ব্যাপারটা আর একটু কনফিউশন বললে ভালো হয় স্যার, মানে ঘোলাটে হয়ে গেছে স্যার ব্যাপারটা। কোনটা? স্যার জিরো জিরো কম্বিনেশন 0 দিলে 0? কি হয়? জি স্যার। আচ্ছা, তুমি এইভাবে চিন্তা করো,
এই টেবিলটাতেই আমি বলতেছি কোনো একটা টাইম t1 এ আমি ইনপুট দেখতে পাচ্ছি যে 0 আর 1 আসছে, কিছুক্ষণ পরে 0 0 আসছে, তার কিছুক্ষণ পরে 1 0 আসছে, তারপরে আসছে 0 0, তারপর 1 1, তারপরে 0 1। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটার পরে একটা আসতেছে, কিছুক্ষণ পর পর আসতেছে, এবং সেই অনুযায়ী তাহলে আউটপুট চেঞ্জ হওয়া উচিত, তাই না? এট এ টাইম আসতেছে না, সিকোয়েন্সিয়ালি একটার পর একটা আসতেছে, যে আমি রিডিং নিচ্ছি কোনো জায়গা থেকে, এইভাবে রিডিং আসতেছে। তো তাহলে আমি যদি এখন বলি যে ঠিক আছে আমাকে বলো যে আউটপুট গুলা প্রত্যেক টাইমে কি হবে, t1 টাইমে আউটপুট কি আসবে বলো দেখি। আমি 0 1 ইনপুট দেখলে কি দিব? ট্রুথ টেবিল থেকে বলতে পারবা না? স্যার 0 1, জি স্যার। 0 1 আসবে। ঠিক আছে, এরপরে তুমি ইনপুট চেঞ্জ না করা পর্যন্ত আউটপুট তো চেঞ্জ হবে না, এইটাই থাকবে, তাই না? এরপরে আমি কি করছি, ইনপুটে 0 0 পাইছি, 0 0 পাইলে আমার আউটপুট কি হওয়া উচিত? স্যার 1 0 অথবা 0 1। না, অথবা না, এখানে কি লেখা কথাটা? স্যার নো চেঞ্জ। নো চেঞ্জ। আমরা নো চেঞ্জ আগেই হিসাব করে দেখছি। নো চেঞ্জ মানে হচ্ছে যে একটু আগে যে কম্বিনেশনে আউটপুট ছিল সে আউটপুটটা নো চেঞ্জ হবে, মানে কোনো চেঞ্জ হবে না। যদি 0 1 যেহেতু ছিল, এখনো 0 1ই থাকবে। এরপরে কিছুক্ষণ পরে আমি ইনপুটটা চেঞ্জ করে দিছি t3 টাইমে, ধরো 1 সেকেন্ড 1-এ, তারপর 1 সেকেন্ড পরে 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, এইভাবে দিচ্ছি। থার্ড সেকেন্ডে যখন আমি দিলাম 1 0, আমার ট্রুথ টেবিল কি বলে আউটপুট কি হওয়া উচিত? 1 0। তারপরে এর পরের টাইম স্টেপে আমি আবার 0 0 দিছি। স্যার 1-0 হবে আবার। হ্যাঁ, এরপরে জি স্যার, সে 1 আবার 0। নো চেঞ্জ থাকবে, তাই না? নো চেঞ্জ যদি থাকে তাহলে একটু আগে যা ছিল 1 0ই হবে। তারপরে যদি 1 1 দেই, এটা 0 0 হবে, ট্রুথ টেবিল থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এরপরে যদি আমি লেটসে আমি যদি 0 0 দেই, এইটা আমি ডেফিনিট ভাবে বলতে পারবো না কি হবে, তাই না? এক এক সার্কিটে এক এক রকম অ্যান্সার আসবে। সো আমি এই ধরনের সিচুয়েশন এড়াইতে চাই, এই ধরনের সিচুয়েশন আমি চাই না যে সার্কিটে আসুক। ঠিক আছে, এটা হচ্ছে এই 0 0 দিয়ে আমরা কিভাবে হিসাবটা করি। এখন আমরা এই টাইমের সাথে যে টেবিলটা করলাম, এটা কিন্তু ট্রুথ টেবিল না, তাই না? আমরা জাস্ট টাইমের সাথে কি কি কিভাবে আউটপুট চেঞ্জ হচ্ছে সেটা দেখতেছি। এখন আমাদের তো টাইমের সাথে দেখতে হলে অন্য আরেকটা উপায় আছে দেখার। টাইমের সাথে আউটপুট দেখার জন্য আমরা কি ইউজ করি? স্যার টাইম ডায়াগ্রাম। আমরা টাইমিং ডায়াগ্রাম, হ্যাঁ, আমরা টাইমিং ডায়াগ্রাম দেখি। তাহলে একটা বইতেই আছে একটা এক্সাম্পল টাইমিং ডায়াগ্রাম, আমরা এই ক্ষেত্রে দেখব।
স্যার হ্যাঁ বলো। স্যার আজকে না আমাদের একটু তাড়াতাড়ি ছুটি দিলে ভালো হতো স্যার, আমাদের অনেকে মিড আছে তো স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা অ্যাটলিস্ট শেষ করি, তারপর আমরা ইয়ে করতে পারবো। আচ্ছা আমরা এই টাইমিং ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি। ফার্স্টে এইভাবে চিন্তা করো, আমাদের টাইমের সাথে আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে এস এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এইগুলোর উপর বেস করে আমরা আউটপুট হিসাব করতে চাই। মানে আউটপুট সহ দেখানো, বাট আমরা এক্সপ্লেইন করব যে এটা কিভাবে আসলো। তো প্রথমে দেখো ইনিশিয়ালি আর সমান কত আর এস সমান কত। R1 আর S0 না? সেক্ষেত্রে আউটপুটটা কি হয় ট্রুথ টেবিল অনুযায়ী? স্যার 10 10 হবে, QB হবে 1, QA হবে 0। এইটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন। T1 টাইম পরে আর এর ভ্যালুটা হঠাৎ করে 0 হয়ে গেল, এস এর ভ্যালুটাও 0 হলো। 0 0 হলে কি হয়? নো চেঞ্জ না? জি স্যার। নো চেঞ্জ মানে কি? কিউটা 0 ছিল, নো চেঞ্জ হয়ে 0ই থাকবে। কিউ বিটা 1 ছিল, নো চেঞ্জ হয়ে 1ই থাকবে। ঠিক আছে, হইলো। এবং ওইটাতে স্টেডি থাকবে, এর পরের টাইম স্টেপে ইনপুট চেঞ্জ না হওয়া পর্যন্ত ওইটাই থাকবে। এর পরের টাইম স্টেপে যদি আবার দেখো, আর হচ্ছে 0, এস হচ্ছে 1। আমরা সার্কিটে কিভাবে এটা এক্সপ্লেইন করছিলাম? যেটাতে 1 আসে আগে ওইটা দিয়ে ক্যালকুলেট করি না? আমরা ওইটা দিয়ে বলি না যে কিউবিটা ইকুয়াল টু 0 হবে? তাই না? মনে আছে না? একটু আগে তো ডিসকাস করলাম যে নর গেটে যে কোনো যেটাতে আমি 1 পাবো আগে সেইটা দেখবো, তাই না? এটা মনে আছে? তাই যদি হয়, এই দুইটার মধ্যে আমরা কোনটা আগে কনসিডার করব? এস এর ভ্যালু দিয়ে আমরা কিউ বি বের করার চেষ্টা করব। তো তাই করতেছে, দেখো এস এর ভ্যালুটা নিয়ে কিউ বিটাকে বলতেছে যে এটা ইমিডিয়েটলি 0 হয়ে যাবে। এইটা যদি 0 হয়, ওইটা ইউজ করে আমরা কিউ এ বের করতে পারবো। তাহলে আমাদের ক্যালকুলেশন স্টেপটা কিরকম ছিল সেইটা জাস্ট এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, তাই না? আমরা এস দিয়ে কিউবি বের করছি, তারপর কিউবি আর আর এর ভ্যালু দিয়ে কিউ এ বের করছি। তারপরে আবার যদি নো চেঞ্জ থাকে, 0 0 থাকে, দেখো আবার নো চেঞ্জ হয়েছে। তো এই ডায়াগ্রামটাকে এখন নিজেরা দেখলে বুঝতে পারবা যে আউটপুট কিভাবে আসলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তোমরা একটু পড়ে দেখবা, এবং নেক্সট দিন আমরা যেটা করতে পারি যে অন্য আরেকটা ইয়ে নিয়ে দেখবো, ট্রুথ টেবিল নিয়ে দেখবো যে তোমরা ক্যালকুলেট করতে পারো কিনা যে কি হচ্ছে। আচ্ছা, এইখানে আমি এ পর্যন্ত যেটা ডিসকাস করি নাই সেটা হচ্ছে যে এই এস আর আর এই নাম কেন? এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে রিসেট। যে আমরা আউটপুটকে সেট করতে চাই বা রিসেট করতে চাই। মানে এস ইকুয়াল টু 1 হলে কিউ এ যেটা সেইটাকে আমরা সেট করতেছি, আর আর ইকুয়াল টু যখন 1 তখন কিউ এ কে রিসেট করে দিচ্ছি। মানে ইন টার্মস অফ কিউ এ যদি চিন্তা করি,
আর আর ইকুয়াল টু 1 হলে এটা রিসেট, এস ইকুয়াল টু 1 হলে কিউ এটা সেট। ঠিক আছে, কিউ এটাকে আমরা মেইন আউটপুট হিসেবে যদি চিন্তা করি, তাহলে এখানে দেখো আমরা যদি মার্ক করতে চাই, এই 0 0 মানে কি, ওই টাইমে নো চেঞ্জ থাকবে, তাই না? আবার যদি 1 0 দেখি, এটা রিসেট, তাই না? আর ইকুয়াল টু 1 যেহেতু। এবং লাস্টে যে দেখো, এখানে লাস্টে কি হচ্ছে, 1 1 আছে, 1 1 এর কারণে আউটপুট 0 0 হয়েছে, তারপরে আমি 0 0 দিছি, এবং যার ফলে আমাদের এখানে আমরা কোশ্চেন মার্ক দিতে হচ্ছে যে এটার অ্যান্সার কি হবে, এটা আমরা জানি না। ঠিক আছে, সো এখন তোমাদের এই ট্রুথ টেবিলটা পারা উচিত, তাই না? যে এই টেবিলটা কিভাবে হবে। ওরা যে অ্যারো দিয়ে করছে, অ্যারো দিয়ে দেখানোর অত জরুরি কিছু না। তোমরা যদি তোমাদের সুবিধার জন্য অ্যারো দিতে চাও, অ্যারো দাও। আর যদি মনে করো যে না, আমার অ্যারোর দরকার নাই, আমি এমনি ক্যালকুলেট করতে পারবো, এটাও করতে পারবো। ঠিক আছে, কিন্তু অ্যারো দিলে ভালো, তাহলে মিস হওয়ার চান্স কম, যে কোনটার পরে কোনটা করলা, কোনটা আগে ক্যালকুলেট করলা, ওইটা হয়তো দেখতে পাবা। আর টেবিল থেকে করলে তখন তার অ্যারো দরকারই নাই, তুমি তো জানোই 0 1 দিলে অ্যান্সার কি হবে, এটা জানোই। আচ্ছা, হ্যাঁ বলো। টাইমিং ডায়াগ্রামটা কি স্যার আমরা আগে বার করছি তারপর ট্রুথ টেবিল করছি, নাকি স্যার ট্রুথ টেবিল থেকে টাইমিং ডায়াগ্রাম? আমরা এক্স্যাক্টলি টাইমিং ডায়াগ্রাম থেকে ট্রুথ টেবিল করি নাই, আমরা তো হিসাব করলাম একটু আগে, তাই না? যে ডিফারেন্ট কম্বিনেশন দিয়ে আমরা দেখলাম যে টেবিলটা কি হবে। তো যখন আমরা টেবিল জানি, তখন আমরা জানি যে ইনপুটে দিলে আউটপুট কি হবে। সো টাইমিং ডায়াগ্রামটা পরে আসছে, যে আমি বিহেভিয়ারটা যদি জানি, দেন আমি টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে পারবো। আচ্ছা, এখন ফাইনালি আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো নর গেট দিয়ে করলাম, এটা ন্যান্ড গেট দিয়েও পারার কথা, তাই না? যেটা নর গেট দিয়ে হয় সেটা তো ন্যান্ড গেট দিয়েও হয়। তো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি, যে তোমরা চিন্তা করবা ন্যান্ড দিয়ে করলে আউটপুট বা টেবিলটা কিরকম হবে। তার মানে ন্যান্ড দিয়ে যখন আমরা করতেছি, সার্কিটটা হচ্ছে এরকম, আমাদের এস আর আর আছে, তোমরা কোনটা এস আর আর নাম দিবা তোমাদের ইচ্ছা। আচ্ছা, আগের মতোই যদি রাখি, আউটপুট থেকে ফিডব্যাক হিসেবে আসবে। এখানে আপাতত মনে করো আমি নাম দিলাম কিউসি আর কিউডি। তোমরা এখন চিন্তা করে দেখতে পারো যে এইটার ইয়েটা কি হবে। নর গেটে যেমন আমরা দেখছিলাম 1 দিলেই সাথে সাথে আউটপুটে 0 আসে, ন্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা যদি 0 থাকে, দেন আউটপুটটা 1 আসে। ন্যান্ড গেটে আমরা দেখব যে কোনটাতে 0 আছে, ওইটা দিয়ে আগে ক্যালকুলেট করব। এইটা তোমরা চিন্তা করে দেখবা যে এটা পারো কিনা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার ন্যান্ড গেটের জন্য একটা 0 থাকলে 1 আসে, আর নোডের ক্ষেত্রে আমরা দেখছিলাম স্যার যে কোনো একটা 0 থাকলে 0 চলে আসে। যে কোনো একটা 1 থাকলে 0 স্যার 1 থাকলে 0। 1 থেকে 0 আসে। আচ্ছা, তো
এখন কথা হচ্ছে যে আসলে কি আমরা মেমোরি শিখছি কিনা। এখানে যে আমরা ভ্যালু সেভ করে রাখতে পারতেছি এটা খেয়াল করছো? আমি যদি SR00 দেই এবং 00 দিয়ে বসে থাকি তাহলে কিন্তু আউটপুটে একটা ভ্যালু আমি ধরে রাখতে পারবো, তাই না? জি স্যার। মানে আগের ভ্যালুটা ওইটা কি 01 নাকি 10 সেটা আমার জানার দরকার নাই। একটু আগে আমি ক্যালকুলেশন করে যেটা আমি দিয়ে রাখছি আউটপুটে সেটা কিন্তু আমি হোল্ড করে রাখতে পারবো এই 00 দিয়ে। তাহলে এটা আমি মেমোরি হিসেবে কাজ করাইতে পারবো। সো এই বেসিক ল্যাচটা হচ্ছে মেমোরির সবচেয়ে বেসিক ফর্ম। এবং আমরা বলি এখানে 1 বিট সেভ হয়েছে। 1 বিট কারণ হচ্ছে আমরা যখন নর্মাল অপারেশন করতেছি এই নিচেরটা যদি বাদ দেই সবগুলা ক্ষেত্রে কিন্তু একটা আরেকটার উল্টা 01 অথবা 10 হিসেবে থাকে। সুতরাং একটা যদি জানো অন্যটা কিন্তু আলাদা কোনো ইনফরমেশন নাই। তো আমরা এসেনশিয়ালি একটা ইনফরমেশন রাখতেছি যে 1 বিট ইনফরমেশন, যদিও দুইটা পিন, তাই না? এই তুমি যদি বলো যে QA সমান 1 আমি সাথে সাথে বলবো তার মানে ওই সময় নিশ্চয়ই QB সমান 0। মানে এই নর্মাল অপারেশন সবগুলাতেই এভাবেই থাকে। তো এটা হচ্ছে 1 বিট মেমোরি। এই পর্যন্ত যা সার্কিট বানালাম 1 বিট সেভ করতে পারছি। 1 বাইটও না, মেগাবাইটও না, কিলোবাইটও না, জাস্ট 1 বিট। ঠিক আছে? সো বেসিক ক্লাসটা হচ্ছে আমাদের একেবারে সবচেয়ে সহজ মেমোরি এলিমেন্ট। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? মাইয়া সরকার আছো? আচ্ছা, তুমি খুব শর্টে কি বলতে পারবা যে সিকোয়েন্সিয়াল লজিক বলতে আমি কি বুঝাইতে চাইছিলাম? আমি ঠিক কথা শুনতে পাচ্ছি না। মনে আছে কি বলছিলাম? ঠিক আছে, হাবিব এহতেশাম আছো? জি স্যার। তুমি বলতে পারবা যে সিকোয়েন্সিয়াল লজিক বলতে কি বুঝাইছিলাম? খুব শর্টে, খুব ডিটেল দরকার নাই। আচ্ছা, মনে না থাকলে আচ্ছা, মাহফুজ ভাইয়া আছো? ইয়েস স্যার। সিকোয়েন্সিয়াল লজিক বলতে কি বুঝাইছিলাম? সিকোয়েন্সিয়াল লজিক বলতে নামের স্যার মধ্যে এই যে নামের মধ্যে আছে স্যার, টাইমের ডিফারেন্স অনুযায়ী আপনার ইনপুট ডাটাগুলো কিভাবে যাবে সেটা বোঝাচ্ছে। ইনপুট থেকে আউটপুটে কিভাবে ক্যালকুলেশন হবে, হ্যাঁ, টাইম স্টেপের সাথে সিকোয়েন্সিয়াল অনুসারে। হ্যাঁ, আচ্ছা। আজমির ইসলাম অপূর্ব আছো? Yes, sir. আচ্ছা,
এই যে নো চেঞ্জ বলছি, নো চেঞ্জ বলতে কি বোঝানো হয়েছে বলো দেখি। স্যার নো চেঞ্জ বলতে যে স্যার আগের যে ভ্যালুগুলো স্যার ওই ভ্যালুগুলোই হবে, মানে আউটপুটের যে ভ্যালুগুলো ওগুলোই হবে স্যার, চেঞ্জ হবে না। হ্যাঁ, একটু আগে যেটা ছিল জি এটাই থাকবে। ঠিক আছে। মোহাম্মদ রেদওয়ান কবির আছো? মোহাম্মদ সুজা আকবর? জি স্যার। আচ্ছা, নর গেটের যে প্রপার্টি বলছিলাম, তাই না, ওইটার উপর বেস করেই তো আমরা পুরা ক্যালকুলেশনটা করলাম। তো এই যে 0-1 অথবা 1-0 কম্বিনেশনের জন্য যখন আমরা চেক করতেছি, আমরা ডিসাইড করি কিভাবে যে কোন নর গেটটার ক্যালকুলেশন আগে হবে? স্যার যেটার মধ্যে প্রথমে আমরা 1 পাই সেটা আগে ক্যালকুলেশন করি। সেটা আমরা আগে করি, কারণটা কি? কারণ হচ্ছে স্যার এটা থেকে যে আমরা নরগেট থেকে স্যার যে জিরোটা পাবো সেটা স্যার পরেরটার মধ্যে ইয়া হবে, ইনপুট হিসাবে যাবে স্যার। কারণ তখন আমরা ডেফিনিট ভাবে বলতে পারতেছি যে আউটপুটটা কি হবে। জি স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা তাহলে লেকচারটা এখানে এন্ড করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু